নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। জেতার জন্য তৃণমূল কংগ্রেস একটা নোংরা খেলা শুরু করেছে। বাংলাদেশিদের এবারের ভোটে ব্যবহার করতে চলেছে তৃণমূল কংগ্রেস। অভিযোগটা বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। দাবি করা হচ্ছে যে শেষ পর্যন্ত জেতার জন্য 1000, 2000, 5000, 10,000 বা যাই হোক যে কোনোভাবে মার্জিন বাড়াতে হবে এবং এই মার্জিন বাড়াতে গিয়ে বেশ কয়েকটা অঙ্ক খেলা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। একদিকে যেমন পোস্টাল ব্যালটে তারা চক্রান্ত শুরু করেছে, অন্যদিকে জেতার জন্য নাকি বাংলাদেশিদের এ রাজ্যে ঢোকানোর ফের চেষ্টা করছে। প্রায় 500 কিলোমিটার খোলা সীমানা এখনো রয়েছে এবং সেই খোলা সীমানা বিভিন্ন জায়গায় বিস্তৃত। সেই খোলা সীমানা থেকে বাংলাদেশ থেকে ভোটার এনে নাকি ভোট করানো হবে এমনটাই অভিযোগ উঠছে। ফলে বোঝা যাচ্ছে রাজ্যটাকে ক্রমাগত অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। সীমান্তে অনুপ্রবেশের সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে, আমরা সকলেই জানি, এবং এই অনুপ্রবেশের সমস্যা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠিকঠাক করার চেষ্টা করছেন, এই সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যেতে হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় যে খোলা সীমানা রয়েছে সেই জায়গায় যাতে কাঁটাতার লাগানো হয় তার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তাতে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এতদিন কেন তিনি বাধা দিচ্ছিলেন এখন সেটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে মমতা দিদি বাংলাদেশি মুসলিমদের জন্য রাস্তা খুলে রেখেছেন, এর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে হটাতে হবে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি ইলু ইলু সম্পর্ক। খবর হয়েছে, ইটিভি ভারতে খবর হয়েছে। এবার দেখুন, অনুপ্রবেশের সমস্যা তো পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের, আমরা সবাই জানি, এবং এই অনুপ্রবেশের সমস্যার জন্য আজকে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। বাংলায় বহু ব্লকে বহু জেলায় হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়েছেন। যদি আপনাদেরকে ডেটা আমি দিই তাহলে দেখা যাবে যে বেশ কয়েকটা জেলায় হিন্দুরা কিন্তু এখন সংখ্যালঘু হয়ে পড়েছে। তার মধ্যে মুর্শিদাবাদে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়েছে, মালদায় হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়েছে। মুর্শিদাবাদে 66% মুসলিম, মালদায় 51% মুসলিম, উত্তর 24 পরগনায় বহু ব্লকে 60% মুসলিম জনসংখ্যা রয়েছে। বসিরহাট, নদিয়া, মুর্শিদাবাদ, শিলিগুড়ি করিডোর এগুলি সংবেদনশীল এলাকা হিসেবে এখন চিহ্নিত হচ্ছে, এবং এটা না প্ল্যান করে হয়েছে দীর্ঘদিন ধরে। এটা আসলে একটা পরিকল্পনা যার মাধ্যমে বিনা যুদ্ধে জয় পেতে চাইছে এক শ্রেণীর মানুষ। তারা এখন মনে করছে যে যুদ্ধ দরকার নেই, জনসংখ্যা জনবিস্ফোরণ ঘটিয়েই একটা সময় ভারতকে কিংবা ভারতের বিভিন্ন এলাকা তারা দখল করে নিতে পারবে। আজকে অনুপ্রবেশের ফলে ভারতীয়দের কাছ থেকেই হাতছাড়া হয়ে যাচ্ছে। আজকে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। পাকিস্তান তৈরির আন্দোলন এখন আর করা সম্ভব নয়, সকলেই জানে। অন্তত যতদিন নরেন্দ্র মোদী অমিত শাহের সরকার আছে কোনোভাবেই এই সমস্যা ক্রিয়েট করা যাবে না। তাই তারা খুব সাইলেন্টলি দীর্ঘদিন ধরে জনবিস্ফোরণ ঘটাচ্ছে। আপনারা সকলেই জানেন যে উত্তর পূর্বের রাস্তা এখন বাংলাদেশে অনুপ্রবেশের জন্য বন্ধ, তাই তারা সুচতুরভাবে পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছে। ভাষা সমান, বাংলা ভাষা, একমাত্র ত্রিপুরা আর পশ্চিমবঙ্গে বাংলা ভাষা, অসমে অসমিয়া ভাষা রয়েছে, উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে তাদের নিজস্ব ভাষা রয়েছে। ফলে সেখানে বাংলাদেশিদের লুকিয়ে থাকা বা দীর্ঘদিন থাকা একটা সমস্যার ব্যাপার। কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু ভাষার সমানতা আছে, খানপানের সমানতা আছে, আমরা দেখতে অনেকটা একরকম, তাই তাদের সেরা ডেস্টিনেশন হচ্ছে অনুপ্রবেশের জন্য পশ্চিমবঙ্গ, এবং তাদের রাজনৈতিক স্মরণ দীর্ঘদিন ধরে পাচ্ছে। অতীতে আমরা দেখেছি বাম জমানায় কিভাবে সিপিএম অনুপ্রবেশ সাইলেন্টলি ঘটিয়েছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করেছিলেন, ডেপুটি স্পিকারের মুখে তিনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার স্বাদ ভোগ করার জন্য সেই অনুপ্রবেশকে মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠছে। আজকে কি আপনারা মনে করেন যে এর পেছনে বাংলাদেশ পাকিস্তানের কোনো মদদ নেই? আমি বারংবার বলি, পশ্চিমবঙ্গের নির্বাচনে এবার ডিপ স্টেট যেমন সক্রিয়, পশ্চিমবঙ্গের নির্বাচনে এই পাক বাংলাদেশ শক্তি এরাও কিন্তু সক্রিয় হয়েছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের সমর্থক বা মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে থাকলে তাদের কোনো কাজে সুবিধা হবে তারা এমন মনে করেন। আজকে প্রথম আলো, পশ্চিমবঙ্গে যেমন সবথেকে বড় সংবাদ গোষ্ঠী হচ্ছে এবিপি গ্রুপ, ঠিক সেরকমই প্রথম আলো, আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় সংবাদ গোষ্ঠী প্রথম আলো,
যাদের ইংরেজি পেপার ডেইলি স্টার, প্রথম আলো আজকে খবর করেছে, তারা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাফার জোন তৈরি করেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। বাফার কাকে বলে? ঠিক যেরকম চীন এবং ভারতের জন্য নেপাল একটা বাফার জোন, ভুটান একটা বাফার জোন, একটা সময় তিব্বত বাফার জোন ছিল। অর্থাৎ পশ্চিমবঙ্গকে আলাদা একটি রাষ্ট্রের মতন মনে করে বাংলাদেশ। মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বাফার জোন মনে করে। অর্থাৎ মমতা থাকলে তাদের সুবিধা হবে। তারা লিখছে যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে তাদের কি ধরনের কৌশলগত সুবিধা হবে, এটা কে লিখছে? সবচেয়ে বড় সংবাদপত্র বাংলাদেশের। অর্থাৎ বোঝা যাচ্ছে বাংলাদেশের অফিসিয়াল চিন্তা ভাবনা কি রয়েছে, বাংলাদেশের রাজনৈতিক চিন্তা ভাবনা কি রয়েছে। আজকে বাংলাদেশ পাকিস্তানের মতো করে ভাবছে, পাকিস্তান থেকে আলাদা হয়ে এখন পাকিস্তানের সন্তানের মতো আচরণ করছে বাংলাদেশ। আমরা সকলেই জানি, আমরা শেখ হাসিনার পলায়ন পর্বের পর এই বিষয়টা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করেছি যে পাকিস্তানে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়, বাংলাদেশে তার 3 গুণ তারা শুরু করেছে। এবং বাংলাদেশের মৌলবাদী চিন্তাভাবনা কিভাবে অল্প কয়েক দিনের মধ্যে র্যাডিকালাইজেশন কিভাবে বেশ কয়েক বছরের মধ্যে ফ্লারিশ করেছে, মাথাচাড়া দিয়ে উঠেছে, সেটা আমরা জানি। এবং গোপন সূত্রে খবর, ভারতের বিভিন্ন গোয়েন্দা দপ্তর সূত্রে খবর যে এবারের নির্বাচনে বেশ কয়েকটি সংগঠন যেমন আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি, জৈশ-এ মোহাম্মদ, তেহরিকুল মুজাহিদিন, এরা সবাই নাকি সক্রিয় হওয়ার চিন্তা ভাবনা করছে। এই সংগঠনগুলোর এখানে স্লিপার সেল রয়েছে। এনএসএ অজিত ডোভাল শেষ 2 বছরে রেকর্ডেডভাবে 5 বার পশ্চিমবঙ্গে এসেছেন, আনরেকর্ডেডভাবে কতবার এসেছেন আমরা জানি না। অর্থাৎ অজিত ডোভাল, এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তিনিও এই বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল। তিনিও জানেন পশ্চিমবঙ্গের নির্বাচনে কিভাবে এই বাংলাদেশি সংগঠনগুলি, বিদ্রোহী সংগঠনগুলি, ভালোভাবে বলতে গেলে যারা র্যাডিক্যাল অর্গানাইজেশন আছে, তারা কিভাবে সক্রিয় হয়েছে সেটা কিন্তু জাতীয় সুরক্ষা উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা তিনি খুব ভালোভাবে জানেন এবং সেটাকে ট্যাকেল করার নিশ্চয়ই চেষ্টা হবে বলে আমি মনে করছি। ঠিক সেই কারণেই এবারের নির্বাচনে আপনারা দেখবেন প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ সেন্ট্রাল ফোর্স আনা হয়েছে। উদ্দেশ্য একটাই, বাংলাদেশের তরফ থেকে কোনো অনুপ্রবেশ যাতে না হয়, কোনো ইন্টারফিয়ারেন্স যাতে বাংলাদেশের তরফে পশ্চিমবঙ্গের নির্বাচনে না হয়। আমরা দেখেছি যে এ রাজ্যে বারংবার বিভিন্ন হিন্দুদের অনুষ্ঠানের সময় বিভিন্ন জায়গায় ছোট ছোট জায়গাগুলোতে গন্ডগোল পাকানো হয়েছে। এটা একটা বড় চক্রান্তের ছোট অংশ। ঠিক যেমন আমরা দেখি না, ক্রিকেটাররা বড় ম্যাচ খেলার আগে ছোট ছোট দেশের সাথে একটা ওয়ার্ম আপ ম্যাচ করেন বা বিভিন্ন ধরনের ওয়ার্ম আপ ম্যাচ খেলেন, বিভিন্ন জায়গায় সিরিজ খেলেন। এটা খানিকটা ঠিক সেরকমই। পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করার যে চক্রান্ত, সেইটাকে যদি ত্বরান্বিত করতে হয় তাহলে এই ধরনের ছোট ছোট সংঘর্ষ নিয়মিত ঘটাতে হবে বলে মনে করা হচ্ছে। আজকে কিভাবে এটা ঘটানো হয়েছে আমরা সকলেই জানি, কিভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড, আধার কার্ড পাইয়ে দেওয়া হয়েছে। তাদের এই দেশের মধ্যে ওবিসি সংরক্ষণের সুবিধা দিয়েছে তৃণমূল কংগ্রেস, রাজনৈতিক শরণ দিয়েছে, রাজনৈতিক মদত দিয়েছে। আজকে আপনারা দেখেছেন পাকিস্তানি ধরা পড়েছে কলকাতার আশপাশের এলাকা থেকে, বিরাটি এলাকা থেকে। আজকে উত্তর 24 পরগনা থেকে পাকিস্তানিরা ধরা পড়ছে। আজকে প্রচুর বাংলাদেশিরা ধরা পড়ছে। উত্তর 24 পরগনার বেশ কয়েকটি এলাকা আজকে খালি হয়ে গেছে, তারা পালিয়ে গেছে। কিছু কিছু হয়তো আবার ফিরে আসলেও আসতে পারে। দমদমে একটি কলোনি আছে যার নাম সাতক্ষীরা কলোনি। ঘুনি যাত্রাগাছি বস্তিতে আমরা জানি কিভাবে বাংলাদেশিরা পিলপিল করে ওখান থেকে পালিয়েছে, খবর হয়েছে। মধ্যমগ্রামের বস্তি ফাঁকা হয়ে গেছে। বিভিন্ন জায়গায় যারা র্যাগ পিকার্স রয়েছেন, যারা কুড়োনি, প্লাস্টিক কুড়োয়, তারা আজকে প্রথমে ভারতে এভাবে আসে, স্থায়ীভাবে বসবাস করে, বিভিন্ন আধার কার্ড, বিভিন্ন ভোটার কার্ড সহ বিভিন্ন কার্ড তারা হাতিয়ে নেয়। হাতিয়ে নেওয়ার পর তারা আমার আপনার ভারতের অর্থনীতি ধ্বংস করে, এখান থেকে টাকা রোজগার করে, সেটাকে বাংলাদেশে পাচার করে। আজকে এই দেশ তো কোনো সারাইখানা নয়। আজকে ভোটার তালিকায় লক্ষ লক্ষ সন্দেহজনক নাম, তাদের মধ্যে বহু মানুষের নাম কেটেছে। এরা কারা? এরা সকলেই বাংলাদেশি অনুপ্রবেশকারী। আজকে এসআইআর না হলে আমরা তো জানতেই পারতাম না যে এই ধরনের ঘটনা ঘটছে। আপনারা বলুন তো, 2025-এর যে ওয়াকফ আন্দোলন হলো, মালদায়, মুর্শিদাবাদের
যেভাবে গন্ডগোল হলো এবং পিতা পুত্র যারা মূর্তিকার ছিলেন তাদের যেভাবে হত্যা করা হলো, এটা কি ঠিক? আজকে তার আগে 2024 অক্টোবরে দুর্গাপুজো, কালী পুজো, কার্তিক পুজোর প্যান্ডেলে যে হামলা হয়েছিল, একটি কালী পুজোর খবর করার জন্য সে বছর আমাকেও গ্রেফতার করা হয়েছিল, সেটা কি ঠিক? আজকে রামনবমী হলে রামনবমীর মিছিলে হামলা হবে, সেটা কি ঠিক? এবছর চড়ক পুজোর সময় বাধা দেওয়া হয়েছে, চড়ক পুজো বেশ কয়েকটা জায়গায় করতে হয়নি, এটা কি ঠিক? এই পরিস্থিতির আমরা কি পরিবর্তন চাইবো না? আমরা যদি এই পরিস্থিতির পরিবর্তন চাই, তাহলে কি আমরা কোনো অন্যায় করছি? আজকে 2021 পর আমি ডেটা দেখছিলাম, সেখানে দেখতে পাচ্ছি যে 13টা ছোট বড় সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছে। কেন হবে? পুলিশ প্রশাসন যদি তাদের ইন্টেলিজেন্স কাজ করে, তাহলে কি এটা হওয়ার কথা? এটা তো হওয়ার কথা নয়। তার মানে কোনো না কোনোভাবে নয় পুলিশ প্রশাসন ইন্টেলিজেন্স ফেলিওর হচ্ছে, তাহলে দায়টা কার? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং ইন্টেলিজেন্স ফেল যদি না থাকে বা ইন্টেলিজেন্সকে কোনোভাবে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়, তাহলে বুঝে নিতে হবে যে যারা প্রশাসনে আছেন, যারা সরকারটা চালাচ্ছেন, সরকারের মাথায় যারা আলো করে বসে আছেন, তাদের নিশ্চয়ই কোনো একটা অভিসন্ধি আছে। যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের কংগ্রেসের স্লোগান বন্দে মাতরম জয় হিন্দ থেকে সরে গিয়ে জয় বাংলা হয়ে যাচ্ছে, তাদের স্লোগান খেলা হবে, শামীম উসমানের বাংলাদেশের স্লোগান খেলা হবে তাদের স্লোগান হয়ে যাচ্ছে। যেভাবে তৃণমূল কংগ্রেস বাংলাদেশীকরণ করে নিচ্ছে নিজেদের দলের, নিজেদের ভোটারদের, ফলে তাদের অভিসন্ধি আজকে সন্দেহজনক। বলবো না? কেন বলবো না? আজকে একটা বিচ্ছিন্ন রাষ্ট্রের মতো ভারত থেকে আলাদা মনোভাব যেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে যেভাবে কটূক্তি করা হচ্ছে, পাকিস্তান ওই সাহসটা পর্যন্ত করে না এইভাবে তাদের কটূক্তি করার। আজকে মনে করছেন যে আমরা যেন আলাদা রাষ্ট্র, আমাদের যেন আলাদা ব্যবস্থা। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে বহিরাগত। বহিরাগত কাকে বলো? অন্য দেশ থেকে আগত তো বহিরাগত। যারা প্রকৃত বহিরাগত তাদেরকে ভোটার কার্ড পাইয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে আধার কার্ড পাইয়ে দেওয়া হচ্ছে, তাদের সবকিছু পাইয়ে দেওয়া হচ্ছে। আর দেশ চালান যারা, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদেরকে বলা হচ্ছে বহিরাগত। তাহলে আজকে ইউসুফ পাঠানকে, সে তো গুজরাটের বাসিন্দা, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাকে গুজরাট হতে দেব না, তিনি আবার ইউসুফ পাঠানকে টিকিট দেন। আজকে বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাডাররা চিৎকার করে করে বলেন। তারা উত্তরপ্রদেশের বাসিন্দা রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠিয়েছে। প্রধানমন্ত্রী বহিরাগত, স্বরাষ্ট্রমন্ত্রী বহিরাগত, কিন্তু ইউসুফ পাঠান বহিরাগত নয়। তাদের কাছে কীর্তি আজাদ বিহারের বাসিন্দা বহিরাগত নয়। আমরা কাউকে বহিরাগত বলছি না, কীর্তি আজাদও বহিরাগত নন, ভারতের বাসিন্দা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী, তার হিসেব অনুযায়ী আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। কীর্তি আজাদ ভালো, রাজীব কুমার ভালো, ইউসুফ পাঠান ভালো, আরো অন্যান্য যাদেরকে টিকিট দিয়েছেন, যারা বাংলার বাসিন্দা নন, রাজ্যসভায় বা অন্যান্য জায়গায়, বিধানসভায় বা লোকসভায়, তারা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পেয়ারের লোক। কিন্তু যারা প্রকৃত দুষ্কৃতী, যারা প্রকৃত অনুপ্রবেশকারী, যারা প্রকৃত বহিরাগত, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোবাসেন। এবার ব্যাপারটা হচ্ছে, দেখুন, এই অনুপ্রবেশের সমস্যার ফলে আজকে দক্ষিণবঙ্গে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গে শিলিগুড়ি করিডোর, এটা আজকে বড় সমস্যার সম্মুখীন। শিলিগুড়ি করিডোর মানে হচ্ছে একটা 12 কিলোমিটার মাত্র একটা লম্বা পথটি, যার মাধ্যমে উত্তর পূর্ব মেনল্যান্ড ইন্ডিয়ার সঙ্গে কানেক্টেড থাকে। সেই জায়গায়ও প্ল্যান্ড ওয়েতে অনুপ্রবেশ হচ্ছে, যা তাদের চক্রান্ত। আপনাদের মনে থাকবে দিল্লির টুকরে টুকরে গ্যাংয়ের এক নেতা বলেছিল যে শিলিগুড়ি করিডোরকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এমনকি ইউনুস, যিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন, মোহাম্মদ ইউনুস, সেই মোল্লা ইউনুস পর্যন্ত বলেছিলেন এই শিলিগুড়ি করিডোর নর্থ ইস্ট আলাদা হয়ে যাবে, নর্থ ইস্ট ওখান থেকে ব্যবসা হবে, চীন থেকে ব্যবসা হবে, বাংলাদেশের সঙ্গে সরাসরি ব্যবসা হবে। এর মাধ্যমে বোঝা যায় যে তারা প্ল্যান্ড ওয়েতে চাইছে যে এই অঞ্চলের দখল নিতে, এবং এর জন্য অনুপ্রবেশ ঘটাচ্ছে। আজকে এই অনুপ্রবেশের ফলে ওখানকার স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ওখানকার রাজবংশী সম্প্রদায়, আজকে মতুয়া সম্প্রদায়, সকলে বুঝতে পারছেন
যে সেখানে কি অবস্থা হতে চলেছে, কি ভয়াবহ পরিস্থিতি। আজকে এই অঞ্চলে বেশ কয়েকটা অসাধু সংগঠন, জঙ্গি সংগঠন, তারা কিন্তু সক্রিয় হয়েছে। আপনাদের বললাম তাদের নাম, জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, জয়শে মোহাম্মদ, আইসিস, পাকিস্তানি একটি সংগঠন আছে যার নাম হচ্ছে তেহরিকুল মুজাহিদিন, এরা কিন্তু এখানে সক্রিয় হয়েছে। ফলে বোঝা যাচ্ছে যে রাজ্যটাকে এরা অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে। আজকে 17ই ফেব্রুয়ারি 2026 একটি ঘটনা আপনাদেরকে বলি। আনন্দবাজার পত্রিকা সহ বিভিন্ন পত্রপত্রিকায় 17 তারিখে এই খবরটা হয়, 16 তারিখ ঘটনাটি ঘটেছিল। বাংলাদেশে ভোট দিয়ে ফেরার সময় ফ্রেজারগঞ্জে 28 জন মৎস্যজীবীকে আটক করা হয়। এই 28 জন কারা? এরা সন্দেহজনক ছিল। এরকম হাজার হাজার সন্দেহজনক ভোটার রয়েছে, যারা বাংলাদেশেও ভোট দেয়, যারা ভারতেও ভোট দেয়। এরা কি প্রকৃত বাংলাদেশি না প্রকৃত ভারতীয়, এটা তো তদন্ত করে দেখার বিষয়। কিন্তু যেটা সন্দেহজনকভাবে মনে হয়েছে, বা এরকম হাজার হাজার, এই ঘটনা ছাড়াও হাজার হাজার ঘটনা রয়েছে যেখানে বোঝা যায় যে এরা বাংলাদেশের প্রকৃত বাসিন্দা। আমি তখনও ইউটিউব শুরু করিনি, আমি তখন একটি ডিজিটাল মিডিয়ায় কাজ করতাম। সেই ডিজিটাল মিডিয়ার অফিসে একজন ঝাড়ুদার ছিলেন। তার একটা ঘটনা আপনাদেরকে বলি, মজার ঘটনা। ঝাড়ুদার ঝাড় দিচ্ছেন, কোথায় কোথায় ঝাড় দিতে হবে, আমাদের সংস্কৃতি কীরকম, আমাদের সংস্কৃতির সঙ্গে তিনি ওয়াকিবহাল ছিলেন না। সেই অফিসে গণেশ, লক্ষ্মী মূর্তি ছিল। হঠাৎ করে দেখি ঝাড়ু দিয়ে, যেটা দিয়ে মেঝে ঝাড়ার কথা, সেটা দিয়ে উনি ঝাড়ছেন। দেখে মনে হচ্ছে হিন্দু মানুষ, বোঝার কোনো উপায় নেই। কিন্তু হিন্দু হলে তো যে ঝাঁটা দিয়ে মাটি ঝাড় দেওয়া হবে, সেই ঝাঁটা দিয়ে তো তিনি মূর্তি ঝাড় দেবেন না। হঠাৎ করে বললাম, কি করলেন আপনি? ও বললেন, বুঝতে পারিনি। তারপর একদিন চা খেতে খেতে জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কোথায়? উনি বললেন, কৈখালিতে থাকি। তারপর বললাম, আদি বাড়ি কোথায়? মনে হচ্ছে যে অল্প কয়েকদিনে এসছেন। আস্তে আস্তে কথা বলতে বলতে বুঝলাম তিনি আদৌ হিন্দু নন এবং আদৌ এখানকার বাসিন্দা নন, তিনি সাতক্ষীরার বাসিন্দা। এরকম হাজার হাজার মানুষ আমাদের পশ্চিমবঙ্গে নিজের আইডেন্টিটি, পরিচয় গোপন করে বসবাস করছেন। দমদমে সাতক্ষীরা কলোনি আছে। আপনারা যারা দমদম বা উত্তর 24 পরগনার বাসিন্দা তারা জানেন, মতিঝিলের পাশে এই সাতক্ষীরা কলোনি। সাতক্ষীরা তো আর পশ্চিমবঙ্গের কোনো এলাকা নয়, এটা হচ্ছে বাংলাদেশের এক জেলার নাম। ওখানকার বাসিন্দারা, হাজার হাজার বাসিন্দা ওখানে বসবাস করেন, যাদের কাছে দুটো দেশেরই পাসপোর্ট আছে, দুটো দেশেরই ভোটার কার্ড আছে। আমি জানি না যে এবারের SIR এর পর ওদের মধ্যে কতজনের নাম বাদ গেছে, ওটা আমাকে খোঁজ নিতে হবে। কিন্তু আমি মূল সমস্যার জায়গাটা বলছি। আমরা সকলেই জানি, সকলেই বুঝি, সকলেই দেখছি, কিন্তু কোনো প্রতিবাদ নেই। কারণ এ রাজ্যের সরকার, যে সরকারটা চলছে এখনো, সেই সরকারের প্রত্যক্ষ এবং সরকারের যারা লোকজন আছেন, তৃণমূল কর্মী আছেন, তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে দিনের পর দিন এটা হচ্ছে। আজকে বাংলাদেশের সঙ্গে ভারতের 2217 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে 1647 কিলোমিটার সীমান্ত সুরক্ষিত হলেও এখনো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রচেষ্টার পরেও, সুপ্রিম কোর্টের ফাটকার লাগানোর পরেও, সুপ্রিম কোর্ট যেভাবে ভৎসনা করেছে তার পরেও 457 কিলোমিটার সীমান্ত এখনো ঝুঁকিপূর্ণ। এখনো সেখানে কাঁটাতার লাগানো যায়নি। কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এই অঞ্চলগুলিতে এখনো বহু জায়গায় কাঁটাতার লাগানো যায়নি। সেখান থেকে ভোটের সময় এখনো অনুপ্রবেশ করার প্রচেষ্টা করা হবে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কিন্তু সেখানে BSF অ্যাক্টিভ আছে, এটাও ঠিক। এবার লক্ষ লক্ষ সেন্ট্রাল ফোর্সেস আসবেন, কিন্তু সেই সুযোগ নিয়ে অনুপ্রবেশের চেষ্টা হবে না তো? অবশ্যই আমরা বিশ্বাস রাখি যে BSF ওখানে এখন এই মুহূর্তে কাউকে ঢুকতে দেবেন না। ওখানে খালগুলোতে বিভিন্ন রকমের জীবজন্তু ছাড়ার পরিকল্পনা হচ্ছে, কুমির ছাড়ার পরিকল্পনা হচ্ছে, মিডিয়াতে খবর হয়েছে। অর্থাৎ BSF কিন্তু আটকানোর চেষ্টা করছে। তবে আমি বলবো, স্থানীয় যারা বাসিন্দা আছেন, যারা মনপ্রাণে ভারতীয়, যারা প্রকৃত ভারতীয়, তারা যেন বিষয়টার উপরে নজর রাখেন। কিন্তু এটাও ঠিক যে 99% অনুপ্রবেশকারী ধরা পড়ে না। আমার কাছে একটি ডেটা এসেছে, 2016 সাল থেকে আজ অবধি 11,000-এর বেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে। এটা মিডিয়া রিপোর্ট, পুলিশের রিপোর্ট। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, 99% অনুপ্রবেশকারী কিন্তু ধরা পড়ে না, এবং না ধরা পড়ার ফলে তারা সমাজের মূল স্রোতের মধ্যে মিশে যায় এবং যে সমস্যাগুলোর কথা এতক্ষণ বললাম সেটা সৃষ্টি হয়। শেষ 3 বছরে শুধুমাত্র পূর্ব সীমান্তে
পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে 2688টি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এটা বিএসএফ এর রেকর্ড। অনুপ্রবেশের চেষ্টা হয়েছে, অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। একটা বিএসএফ যিনি আউটপোস্টে দাঁড়িয়ে থাকেন, তার কাছে অনেক বড় এলাকা রক্ষা করার দায়িত্ব থাকে। তারা অনেক চেষ্টা করলেও স্থানীয় দুষ্কৃতীদের মদত, পুলিশ প্রশাসনের মদত, বিভিন্ন রকমের সমস্যা, ওয়েদারের সমস্যা, আবহাওয়ার সমস্যা, ঝড় বৃষ্টি, শীতকাল, কুয়াশা, এসবের ফলে অনুপ্রবেশের ঘটনা ঘটে। কিন্তু আজকে পুলিশের যদি সাপোর্ট থাকতো, আজকে যদি রাজনৈতিক সদিচ্ছা থাকতো পশ্চিমবঙ্গ সরকারের, তাহলে তো এই ঘটনাগুলোকে আটকানো যেত, একটা মেসেজ দেওয়া যেত বাংলাদেশে অনুপ্রবেশকারীদের। কিন্তু মেসেজটা দেবে কি? তৃণমূল কংগ্রেসের নেত্রী তাদের মসিহা হওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল বন্ধু আপনাদের সঙ্গে ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ভিডিও নিয়মিত দেখুন। পাশাপাশি যারা জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে চান, তাদের বলবো যে জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন, আমাদের সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন, সুপার থ্যাঙ্কস পাঠিয়ে আমাদের পাশে দাঁড়াতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামীকাল। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছিলেন পলিটিক্যাল ডেইলি।